আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি আদনান পাভেল। আপনারা যারা রেগুলারলি কমিউনিটি ম্যাটার্স দেখেন আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানে এমন সব টপিকে কথা বলতে যা কিনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি কমিউনিটির উপর প্রভাব ফেলছে বা অদূর ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো পোস্ট ব্রেক্সিট ব্রিটেনে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সম্পর্ক আরও কতটা সুদৃঢ় হতে পারে, এই টপিকে আমরা কথা বলবো। এবং এই টপিকে আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে ফিজিক্যালি উপস্থিত আছেন দুইজন গেস্ট, এবং আমাদের সাথে ভার্চুয়ালি ভিডিও কলের মাধ্যমে জয়েন করেছেন আরেকজন গেস্ট। আমি আপনাদের সাথে পরিচয় করে দেব। আমার স্ক্রিনে প্রথম আছে আমাদের সাথে ক্যামব্রিজ থেকে জয়েন করেছে ডক্টর রাজীব চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ। ডক্টর রাজীব চৌধুরী আমাদের সাথে আজকে ভিডিও মাধ্যমে ক্যামব্রিজ থেকে জয়েন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার হাতে ডান পাশে উপস্থিত আছে ব্যারিস্টার শরীফ হায়দার, সিনিয়র লয়ার এবং অ্যাডভোকেট অ্যাট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। ব্যারিস্টার শরীফ হায়দার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার হাতের বাম পাশে উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। হি ইজ এ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এক্সপার্ট অ্যান্ড ফর্মার সিনিয়র একাডেমিক রেজিস্ট্রার, রয়্যাল কলেজ অফ আর্টস। মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ ফর দ্য ইনভাইটেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা যুক্তরাজ্যে আছেন আপনারা তো স্কাই 780-তে আমাদেরকে দেখতে পাচ্ছেন, বাট আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর যে যে প্রান্তেই থাকেন না কেন আপনারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ উই অ্যাপ্রিশিয়েট ইউর কনস্ট্রাকটিভ ফিডব্যাক। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কোনো এই অনুষ্ঠান সম্পর্কে কোনো ফিডব্যাক থাকে, আমাদের স্ক্রিনের নিচে যে ফোন নাম্বার আছে বা ইমেল অ্যাড্রেস আছে তার মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি প্রথমেই চলে যাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, আমি আপনার কাছে চলে যাব। আমি জানি যে আপনার প্রফেশনাল পোর্টফোলিও ছাড়াও আপনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আপনি সম্পৃক্ত আছেন। এই পোস্ট ব্রেক্সিট ব্রিটেন, কমনওয়েলথ বলছে যে এটা যুক্তরাজ্যের সাথে কমনওয়েলথভুক্ত দেশগুলোর যে একটা সম্পর্ক ছিল সবসময় একটা স্ট্রং পলিটিক্যাল হিস্ট্রিক্যাল টাই, এটা একটা নতুন সুযোগ হয়েছে এটা রিনিউ করার। হাউ অপটিমিস্টিক ইউ আর যে পোস্ট ব্রেক্সিট ব্রিটেনের সাথে কমনওয়েলথভুক্ত দেশ পার্টিকুলারলি বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে? ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্নের জন্য। আপনি জানেন এজ এ ব্রিটিশ বাংলাদেশি বাংলাদেশের সাথে ব্রিটেনের যে কিনশিপ বা ফ্রেন্ডশিপ এটা অনেক হিস্টোরিক। জি, বাংলাদেশ ওয়াজ এ কলোনি অফ গ্রেট ব্রিটেন। আমাদের অনেক কিছুই অ্যাকচুয়ালি ব্রিটিশ স্টাইলের ইন টার্মস অফ ল, এডুকেশন সিস্টেম। তো এই ব্রেক্সিটের পরে এখানে আমি এটা অনেকটাই পজিটিভ যে আমাদের যে রিলেশনশিপ আছে এটা আরো অনেক অ্যাডভান্স হবে, পার্টিকুলারলি উইথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। আমরা অনেক কিছু পজিটিভ পাবো, কারণ আপনি জানেন যে লাস্ট 70-75 ইয়ার্স অ্যাকচুয়ালি ব্রিটেন যখন ইউর মধ্যে ছিল তখন আমাদের যে ট্রেড ডিলগুলো হতো এগুলা ইউরোপিয়ান ইউনিয়নের যে ট্রেড ডিল ওইটার মাধ্যমে হতো। তো এখন দিস ইজ দ্য রিয়েল চান্স ফর বাংলাদেশ অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইউকে টু স্ট্রাইক এ ডিল, এবং এই ডিলটা ব্রিটিশ বাংলাদেশি হিসাবে আমি পজিটিভ যেন উই উইল হ্যাভ এ ভেরি গুড ওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর রাজীব চৌধুরী, আমি যদি আপনার কাছে আসি, আমি জানি যে আপনি বাংলাদেশে পার্টিকুলারলি পাবলিক হেলথ সেক্টরে আপনি এবং আপনার ডিপার্টমেন্ট কিন্তু আপনারা অনেক বছর ধরে বিভিন্ন ধরনের প্রজেক্টে আপনারা কাজ করে যাচ্ছেন ইন টার্মস অফ ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, ইন টার্মস অফ নলেজ ট্রান্সফার। আমরা মানুষের একটা স্টেরিওটিপিক্যাল ধারণা আছে যে হয়তোবা গ্লোবাল নর্থ যারা ডেভেলপ কান্ট্রি, ওইসব দেশগুলোর সাথে গ্লোবাল সাউথ যারা আন্ডার ডেভেলপ কান্ট্রি তারা পার্টনারশিপ করলে হয়তোবা আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলোই সবসময় বেনিফিটেড হয়, কিন্তু ডেভেলপ কান্ট্রিগুলো কিন্তু বেনিফিটেড হয়। অ্যাজ ফর এক্সাম্পল বাংলাদেশের সাথে যদি যুক্তরাজ্য আরও ইন টার্মস অফ রিসার্চ, ইন টার্মস অফ পাবলিক হেলথ সেক্টর পার্টনারশিপ করে, সেক্ষেত্রে কিন্তু যুক্তরাজ্য বেনিফিটেড হতে পারে। আপনার কাছে কি মনে হয় যে যুক্তরাজ্য কিভাবে বেনিফিটেড হতে পারে বাই মেকিং মোর পার্টনারশিপ ইন রিগার্ডস টু পাবলিক হেলথ সেক্টর? খুব সুন্দর একটা প্রশ্ন। আমার মনে হয় যে এখানে আমরা যদি বলি সায়েন্স এবং টেকনোলজি এই ফিল্ডটার কথা যদি চিন্তা করি, তো সেখানে যদি ইউকে যদি ইনভেস্ট করে, সেখানে আমাদের ইউকের যে জিনিসটা সবচেয়ে বড় পাওয়া হবে সেটা হচ্ছে যে জয়েন্ট লার্নিং। আমরা যদি এক্সাম্পল দেই যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট
অন হেলথ। তো সেটা আমরা যেমন কাজ করছি, যে আমরা বোঝার চেষ্টা করছি যে ক্লাইমেট চেঞ্জ বা এনভায়রনমেন্টাল কন্টামিনেশনের জন্য কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্যান্সার কিভাবে বেড়ে যাবে। তো সেই জিনিসটা এটা একটা জয়েন্ট লার্নিং। এটার ইমপ্লিকেশন যে শুধু বাংলাদেশের মানুষ ভোগ করবে তা না, এটার সুফলটা কিন্তু ইউকে তেও আসবে। তো সেই রকম ভাবে আমরা যেমন এখন ইউকের বিভিন্ন ইউনিভার্সিটি, যেমন বার্মিংহাম কাজ করছে বাংলাদেশের ভ্যাকসিনের, কোভিড ভ্যাকসিনের ব্যাপারে, যে কিভাবে এটা কোল্ড চেইনটা মেনটেন করে একটা ডেভেলপিং সেটিং এ বা একটা ডিফিকাল্ট সেটিং এ কিভাবে সাপ্লাই চেইনটা মেনটেন করতে হবে। এখন এই লার্নিং গুলো কিন্তু শুধু বাংলাদেশের কাজে যে আসবে তা না, এটা আমাদের এখানে এই সমস্যাগুলো আমাদের এখানেও থাকবে, লজিস্টিক্যাল যে প্রবলেম গুলো। সুতরাং আমি মনে করি যে জয়েন্ট লার্নিং, জয়েন্ট সাইন্টিফিক লার্নিং, এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস ইউকের জন্য, এবং দ্যাট ইজ হাউ ইউকে ক্যান বি বেনিফিটেড। তো এটা হলো ওভারঅল, বাট ডাইরেক্ট বেনিফিট তো আছেই, যে বাংলাদেশের মানুষের যে বেনিফিট হবে সেটা এখানে ইমিগ্রেন্ট পপুলেশন যারা আছেন বাংলাদেশিরা, তাদের তো একটা ডাইরেক্ট হেলথ বেনিফিট আছে। বাট ওভারঅল এই জয়েন্ট সাইন্টিফিক লার্নিংটা আমার মনে হয় যে ইউকে কমিউনিটির জন্য আই থিঙ্ক ইজ এ উইন উইন। এটা মিউচুয়ালি বেনিফিশিয়াল। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ব্যারিস্টার শরীফ হায়দার। আমরা কিন্তু পার্টিকুলারলি আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটেন যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে আসবে, আমরা কিন্তু অলরেডি ইমিগ্রেশনের অনেক চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। তা আপনার কাছে কি মনে হয় যে এটা কি ইন সুনার ফিউচার আরও পজিটিভ চেঞ্জ আসবে, যা কিনা বাংলাদেশ সহ আরও কমনওয়েলথভুক্ত দেশ যারা আছে দে উড বি এবল টু অ্যাভেল দোজ অপরচুনিটিস? থ্যাংক ইউ আদনান। খুবই রিলেভেন্ট একটা প্রশ্ন এখনকার সময় সাপেক্ষে। অবভিয়াসলি ব্রেক্সিট হওয়ার পর এই দেশে বড় একটা ভ্যাকুয়াম হবে স্কিল্ড ওয়ার্কারদের জন্য, এবং গভর্নমেন্ট অলরেডি স্কিল্ড ওয়ার্কার রুট লঞ্চ করেছে, যেখানে পয়েন্ট বেসিসে স্কিল্ড ওয়ার্কার রিক্রুট করতে পারবে, যেটা এখন ইউরোপিয়ানরা ফিল করছিল লেবার মার্কেটটা। সো লেবার মার্কেটে যেহেতু ইউরোপিয়ানরা আসতে পারবে না, সো প্রচুর লোক দরকার হবে, এবং দেয়ার উইল বি পজিটিভ চেঞ্জ। অলসো আর একটা খুব ইম্পর্টেন্ট গ্র্যাজুয়েট স্কিম যেটা অলরেডি লঞ্চড হয়েছে, সেটাও 2021 সামার থেকে চালু হবে আসলে। সো স্টুডেন্টরাও আগের মতো 2 ইয়ার্স পিএসডব্লিউ পাবে। সো দ্যাটস হাউ, মানে এভাবে লেবার মার্কেটটাকে নন ইউরোপিয়ান লোক দ্বারা ফিল করা হবে, এবং সেটা পজিটিভ অবশ্যই কমনওয়েলথ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত দেশের জন্য দেয়ার উইল বি হিউজ পজিটিভ। থ্যাংক ইউ। আমি একটা ফার্দার ফলো আপ কোশ্চেন, বিকজ ইমিগ্রেশন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার for British Bangladeshi or particularly for Bangladeshi diaspora, those who are living in the UK. অনেক ক্ষেত্রে কিন্তু মনে করে যে পার্টিকুলারলি মেজরিটি ইংলিশ স্পিকিং কমনওয়েলথভুক্ত দেশ যেগুলো আছে তাদের প্রতি ব্রিটেন একটু বেশি ফ্লেক্সিবল, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা বা আরও যেসব কমনওয়েলথভুক্ত দেশগুলো আছে আফ্রিকাতেও, তাদের প্রতি ব্রিটেনের একটু চিন্তাভাবনা একটু অন্যরকম, বা দেখা যায় অনেক ক্ষেত্রে সুযোগগুলো তাদের জন্য এতটা ইজি হয় না। আপনি ব্যাপারে কি মনে করেন? আপনি কি মনে করেন যে পোস্ট ব্রেক্সিট ব্রিটেন কমনওয়েলথভুক্ত সকল দেশগুলোকে মোটামুটি একইভাবে ট্রিট করার চেষ্টা করবে? বর্তমান গভর্নমেন্ট একটা ব্যাপারে খুব ক্লিয়ার মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে যে পোস্ট ব্রেক্সিটের পরে পৃথিবীর সব দেশের জন্য আইন সমান হবে। সো আইনের দৃষ্টিকোণ থেকে কোনো দেশকে ফেভার দেওয়া হবে সেটা ঠিক না। তবে অবভিয়াসলি যেটা আপনি বলছেন যে ইন্ডিয়া, বাংলাদেশ, যেই কমনওয়েলথ দেশগুলোর সাথে ব্রিটেনের সম্পর্ক আমরা বলতে পারি যে একটু বেটার ছিল, একটু গাঢ় ছিল, পাকিস্তান, সেই দেশগুলো সবসময় কিন্তু একটু ফেভার পাইছে ইন আদার ওয়ে রাউন্ড, নট ডাইরেক্টলি বাই লিগ্যাল ওয়ে। হ্যাঁ, বাট যেমন ধরেন এখানে বড় একটা বাঙালি কমিউনিটি আছে, একটা পাকিস্তানি কমিউনিটি আছে, ইন্ডিয়ান কমিউনিটি আছে, এবং এই কমিউনিটির লোকজন এখানে অলরেডি ওয়েল এস্টাবলিশ। সো তাদের যে একটা সাপোর্ট, এই সাপোর্ট অলরেডি যারা এখানে আসতে চাবে তাদের জন্য পজিটিভ একটা ফ্যাক্টর হবে, কারণ যেটা ওই যে স্কিল মাইগ্রেশন রুট, সেটার জন্য আপনার স্পন্সর লাগবে, ব্যবসা কোম্পানি লাগবে যারা তাদেরকে স্পন্সর করবে, এবং সেই ক্ষেত্রে যারা অলরেডি এখানে ওয়েল এস্টাবলিশ তারাই শুধু স্পন্সর করতে পারবে। সো দেয়ার উইল বি পজিটিভ থিং। কিছুটা বেটার পজিশনে এই দেশগুলি থাকবে, বাট আইনের দৃষ্টি থেকে সবাই সমান। থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ আব্দুল ওদুদ, আমি যদি আপনার কাছে ফেরত আসি, আপনি বলছিলেন যে ইউ আর অপটিমিস্টিক যে পোস্ট ব্রেক্সিট ব্রিটেনের সাথে বাংলাদেশের বা কমনওয়েলথভুক্ত দেশগুলোর বেটার ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট হবে। আপনি যদি বলতেন যে কোন কোন সেক্টরে ব্রিটেন বাংলাদেশে তাদের মার্কেট আরও ওপেন করতে পারে, বা বাংলাদেশে তারা এক্সপ্লোর করতে পারে যে এই ব্রিটিশ প্রোডাক্টটা বাংলাদেশের বাজারে হয়তো বা বেশি গুরুত্ব সহকারে দেখবে, এইরকম কি কি প্রোডাক্ট ব্রিটেন বাংলাদেশের ক্ষেত্রে আপনার এক্সপ্লোর করতে পারে? আপনার কাছে কি মনে হয়? থ্যাংক ইউ।
আপনি জানেন যে ব্রিটেন হচ্ছে ইন টার্মস অফ কান্ট্রি এজ এ কান্ট্রি ব্রিটেন নাম্বার 1 হচ্ছে বাংলাদেশের যে এক্সপোর্টিং যে কয়েকটা কান্ট্রি আছে ব্রিটেন ইজ নাম্বার 1 সো প্রত্যেক বছরই তারা ওভার $500 বিলিয়ন ওয়ার্থ অফ এক্সপোর্ট বাংলাদেশে যায় এবং ভাইসি ভার্সা বাংলাদেশ থেকেও প্রায় বাংলাদেশ জানেন আপনি প্রায় $40 বিলিয়ন ডলারের মতো এখন এক্সপোর্ট করতেছে which is about quite bigger than neighboring countries এবং একটা স্ট্যাটিস্টিক্স বলছিল যে বাংলাদেশের টোটাল এক্সপোর্টের অলমোস্ট 10% কিন্তু ব্রিটেনে আসে ব্রিটেন হচ্ছে বাংলাদেশের ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট নাম্বার 3 থার্ড কান্ট্রি আফটার ইউএসএ এবং জার্মানি তো আফটার পোস্ট ব্রেক্সিট এটা আমি মনে করি এটা আরো এক্সপ্যান্ড হবে ব্রিটেন নরমালি আপনি জানেন যে ব্রিটেন ভেরি এক্সপার্ট অন ম্যানুফ্যাকচারিং ভেরি এক্সপার্ট অন যে রিনিউয়েবল এনার্জির যে মেশিনারি আছে যেমন নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে যেগুলো বাংলাদেশে ইউজ হয় ইন মেডিসিন এন্ড সায়েন্স তারপর এই ব্রিটেনের সাথে বাংলাদেশের এই সিকিউরিটি কিছু ট্রিটি আছে যেগুলো মিলিটারি পার্টনারশিপ আছে যেগুলো মনে করেন বাংলাদেশের যে পুলিশ আছে বা বম ডিসপোজাল ইউনিটকে ব্রিটিশ মিলিটারি ট্রেন করে থাকে তারপর আরেকটা হচ্ছে এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্রিটিশরা বা গ্রেট ব্রিটেন অনেক ইনস্ট্রুমেন্ট বা মেশিনারি দিয়ে বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে এস্টাবলিশ করতে এখানে সাহায্য করে যদিও বাংলাদেশ ফার্মাসিউটিক্যালে অনেক অ্যাডভান্স হয়েছে তারা কিন্তু অনেক মেডিসিন এখন এক্সপোর্ট করতেছে বাট টু হ্যাভ দ্য ফ্যাক্টরি ওইখানে যে মেশিনারি দরকার সেগুলা অনেকটাই এই ব্রিটেন থেকে যাচ্ছে সো পোস্ট ব্রেক্সিটে এগুলা অনেক এক্সপ্যান্ড হবে থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর রাজীব চৌধুরী আমি যদি আপনার কাছে ফেরত আসি আপনি যদি বলতেন যে কারেন্টলি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে বা বাংলাদেশে যেসব আরো পাবলিক হেলথ সেক্টর রিলেটেড অর্গানাইজেশনগুলো আছে আপনি বা ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ আপনারা কি কি প্রজেক্ট আপাতত করছেন আপনি যদি খুব সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন এবং হাউ দিস ইজ বেনিফিটিং ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ and also the same time simultaneously Bangladesh or Bangladeshi government জি শিওর আমরা এখন যে প্রোগ্রামটা আমাদের ইউনিভার্সিটি বাংলাদেশে করছে সেটার নাম হলো কেপেবল প্রোগ্রাম এটা একটা ইউনাইটেড কিংডম রিসার্চ এন্ড ইনোভেশন বা UKRI ফান্ডেড একটা প্রোগ্রাম 8.4 মিলিয়ন পাউন্ড আমরা পেয়েছিলাম বাংলাদেশে তিনটা জিনিস করার জন্য একটা হচ্ছে আমাদের দেশে কেন এত নন কমিউনিকেবল বা অসংক্রমণ রোগ হচ্ছে যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ ক্যান্সার ডায়াবেটিস সেটার এনভায়রনমেন্টাল এবং লাইফস্টাইল ফ্যাক্টর কি আছে সেটা বোঝা আমাদের দেশের এই জিনিসগুলো খুবই বেড়ে গেছে তো সেটা বোঝা দ্বিতীয়ত হচ্ছে ক্যাপাসিটি বিল্ড করা যে বাংলাদেশে আমরা শর্ট টার্ম এবং লং টার্ম ট্রেনিং দিচ্ছি আমাদের দেশে যারা পাবলিক হেলথ প্রফেশনাল যারা আর্লি ক্যারিয়ার রিসার্চার যারা আছেন তাদেরকে তো এটা হলো দ্বিতীয় আর তৃতীয় যেটা সেটা হলো যে বাংলাদেশে পাবলিক এবং প্রাইভেট যে সমস্ত একাডেমিক রিসার্চ ইনস্টিটিউশনস গুলো আছে তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন এবং কোলাবোরেশন তৈরি করা এট দ্য সেম টাইম বাংলাদেশের এই অর্গানাইজেশনগুলোর সাথে ইউকের সেন্টার অফ এক্সেলেন্স যেগুলো আছে একাডেমিয়াতে যেমন ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অথবা ইউনিভার্সিটি অফ এডিনবরা এবং অ্যাবারডিন ইউনিভার্সিটি কলেজ লন্ডন সো এদের একটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশন তৈরি করা তো সুতরাং এটা যেহেতু একটা খুবই মাল্টি ডিসিপ্লিনারি এবং মাল্টি ন্যাশনাল একটা কোলাবোরেশন সেখানে আমি যেটা বললাম যে কমন এখানে যে প্রবলেম যেগুলো আছে there are lots of commonalities এই সমস্যাগুলো আমাদের দেশেও ইউকেতেও হচ্ছে বাংলাদেশেও হচ্ছে so that's the mutual learning thank you very much thank you আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমরা এটা বিরতির সময় হয়েছে আমরা বিরতিতে যাব বিরতির পরে পোস্ট ব্রেক্সিট ব্রিটেন এবং বাংলাদেশের সম্পর্কটা আরো কিভাবে এমপ্লিফাই করা যায় আরো কিভাবে সুদৃঢ় করা যায় তা নিয়ে আমরা সুদৃঢ় করার কি আদৌ সুযোগ আছে কিনা তা নিয়ে আমরা কথা বলছি এবং এই টপিকে কথা বলার জন্য আমাদের সাথে আজকে এনটিভি ইউরোপের স্টুডিওতে উপস্থিত আছেন আমার সাথে ভিডিও কলের মাধ্যমে জয়েন করেছে ক্যামব্রিজ থেকে ডক্টর রাজীব চৌধুরী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ আমাদের সাথে আরো জয়েন করেছে ব্যারিস্টার শরীফ হায়দার আমার সাথে আমার হাতের বাম পাশে আছে জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ উনি ফর্মার সিনিয়র একাডেমিক রেজিস্ট্রার রয়্যাল কলেজ অফ আর্টস আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলছি পোস্ট ব্রেক্সিট ব্রিটেন এবং বাংলাদেশের সম্পর্কের কথা আপনারা জানেন যে বাংলাদেশের সাথে ব্রিটেনের কিন্তু
পলিটিক্যাল, হিস্ট্রি, ট্রেডিং, একটা লং টার্ম একটা কিন্তু রিলেশনশিপ আছে। বাংলাদেশ কমনওয়েলথ ভুক্ত দেশের ইজ এ ভেরি ভেরি প্রোঅ্যাক্টিভ মেম্বার অফ কমনওয়েলথ, এবং বাংলাদেশ এবং ব্রিটেনের সম্পর্কটা কিন্তু আজকালকার না, অনেক দিনের। এবং আগের সেগমেন্টে আমাদের তিনজন গেস্টই কিন্তু বলছিল যে ডিফারেন্ট ডাইমেনশনে কিভাবে দুই দেশ একসাথে কাজ করে এবং কিভাবে ফর দ্য বেটারমেন্ট অফ people of both countries how we can enhance this relationship further. তো এই সেগমেন্টে আমরা ওনাদের সাথে আরো ফার্দার কথা বলার চেষ্টা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো অভিমত থাকলে আপনারা প্লিজ ফিল ফ্রি টু লেট আস নো। আমি যদি প্রথমেই ডক্টর রাজীব চৌধুরী, আমি আপনার কাছে ফেরত আসি, আপনি যদি বলতেন যে বাংলাদেশে কাজ করার ক্ষেত্রে আপনার মতো সিনিয়র সায়েন্টিস্ট যারা আছে এবং আপনার কলিগ যারা আছে, বাংলাদেশে কাজ করার ক্ষেত্রে আপনারা কি ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করেন, এবং আপনার অলসো দ্য সেম টাইম আপনি যদি আপনার ব্যক্তিগত ভালো কিছু অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করতেন। জি অবশ্যই। আমরা বাংলাদেশে প্রায় লাস্ট 15 ইয়ার্স ধরেই কাজ করছি হেলথ সেক্টরে, মেইনলি পাবলিক হেলথ সেক্টরে। তো অফকোর্স যে কোনো একটা প্রজেক্ট সেটা যেই ফিল্ডেই হোক না কেন, বাংলাদেশে বা অন্যান্য সিমিলার যদি স্বল্প উন্নত দেশে আমরা করতে যাই, কিছু কিছু সমস্যা তো থাকেই। একটা হচ্ছে কিছুটা ল্যাক অফ কোঅর্ডিনেশন থাকে, কিছুটা মাঝে মাঝে কিছুটা দ্বিধা থাকে, তো যেগুলো আমরা ফেস করেছি। কিন্তু দেখা গেছে যে ধীরে ধীরে যখন আপনি এক্সপ্লেইন করবেন যে আমরা একটা ভালো কাজ করছি, তখন বাংলাদেশ থেকে আমরা কিন্তু সর্বোচ্চ সহযোগিতাই পেয়েছি আমি বলবো, স্পেশালি হেলথ সেক্টরে। যখন তারা বুঝতে পেরেছেন যে এটা অ্যাকচুয়ালি একটা ভালো ইনভেস্টমেন্ট, একটা ভালো কাজ এবং দেশের মঙ্গল হবে, তো তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি খুব ভালো রেসপন্স পেয়েছি। তো এখানে একটা সমস্যা আমরা এখন যেটা ফেস করি সেটা হলো যে আমরা যে রিসার্চ গুলো করছি, সেটা যে ফাইন্ডিংস গুলো আসবে, সেটার অ্যাকচুয়ালি যে ইমপ্লিকেশনটা, এটা কিভাবে ডিসিমিনেট করা যাবে, তো সেই জিনিসটা আমরা একটা প্রবলেম ফেস করছি। কিন্তু আমরা এটা সলভও করছি এইভাবে যে আমরা আমাদের একটা জয়েন্ট পার্টনারশিপে গেছি, যে গভর্নমেন্ট ইজ এ পার্টনার ইন আওয়ার রিসার্চ প্রোগ্রামস, যাতে করে তারা শুরু থেকেই আমরা যেন তাদেরকে একটা ইনভলভ করতে পারি, যাতে করে আমাদের রেজাল্ট গুলো যেন ঠিক করে আমরা ট্রান্সলেট করতে পারি। আর সেকেন্ড আরেকটা সমস্যা সেটা হলো সাস্টেনেন্স। আমি যেটা বলবো যে আমরা এই যে এত বড় রিসার্চ প্রোগ্রাম গুলো বাংলাদেশে এস্টাবলিশ করেছি ফর সো মেনি ইয়ার্স, এগুলো বাংলাদেশের রিসোর্স, বাংলাদেশের জন্য এটা অ্যাসেট। তো এখন ফান্ডিং শেষ হয়ে যাওয়ার পর এই প্রোগ্রামগুলো কিভাবে সাস্টেইন করবে, তো দ্যাট ইজ সামথিং দ্যাট উই আর কনসিডারিং। এবং সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের গভর্নমেন্টকে জিনিসগুলো একটু কনসিডার করতে হবে, অ্যাসেস করতে হবে যে এগুলো দেশের, আমি মনে করি যে সায়েন্টিফিক রিসোর্স, তো সেটাকে কি করে কন্টিনিউ করা যায়, তো সেই জিনিসগুলো হয়তো আরেকটু আলোচনা করা যেতে পারে। বাট জেনারেলি আমরা গভর্নমেন্টের কাছ থেকে এক্সেলেন্ট সাপোর্ট পেয়েছি আমাদের প্রোগ্রামগুলো এস্টাবলিশ করতে। থ্যাংক ইউ। আপনাকে যদি আমি ফার্দার ফলো আপ একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে শুধু পাবলিক হেলথ সেক্টরে না, অন্যান্য আরও যেসব সেক্টরগুলো আছে, আমরা জানি যে ব্রিটেন কিন্তু রাইট নাও ব্রিটেন ইজ লিডিং ইন টার্মস অফ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স অর অ্যাডাপ্টেশন প্ল্যান, পার্টিকুলারলি যখন যুক্তরাষ্ট্র প্যারিস ক্লাইমেট চেঞ্জ এগ্রিমেন্ট থেকে বের হয়ে এসেছে। আমরা জানি COP26 কিন্তু ব্রিটেনে হতে যাচ্ছে, গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং বাংলাদেশের সাথে ইন মেনি ওয়েজ ব্রিটেন কিন্তু ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স, ক্যাপাসিটি ডেভেলপমেন্টে কিন্তু কাজ করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু উভয় পক্ষেরই একটা পজিটিভ মনোভাবের দরকার, শুধু বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশের বিভিন্ন সেক্টরের না, যুক্তরাজ্যেরও কিন্তু সেই মেন্টালিটিটা দরকার। আপনার অভিমতটা কি সেই ক্ষেত্রে, এবং পার্টিকুলারলি যুক্তরাজ্যের গভর্নমেন্টের প্রতি বা যুক্তরাজ্যের যেসব বড় বড় ইনস্টিটিউশনগুলো আছে তাদের উদ্দেশ্যে আপনার কি রেকমেন্ডেশন থাকবে? আমাদের এখন ইউকেতে যে প্রোগ্রাম যেটা শুরু হয়েছিল GCRF নামে, গ্লোবাল চ্যালেঞ্জেস রিসার্চ ফান্ড, তো সেটা দ্যাটস এ ভেরি বিগ পট অফ মানি যেটা ইউকে ক্রিয়েট করেছিল যে ইন্টারন্যাশনাল রিসার্চকে সাপোর্ট করার জন্য, যে বাংলাদেশের মতো স্বল্প উন্নত দেশগুলোকে সাপোর্ট করার জন্য। এবং সেটা কিন্তু শুধু হেলথে না, এটা যে কোনো ফিল্ডে জন্য কিন্তু এটা উন্মুক্ত। এবং এই GCRF প্রোগ্রামটা এখন হ্যাজ বিন রিপ্লেসড বাই UKRI, যেটা বললাম, ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন। এবং এই জিনিসটা কিন্তু হয়েছে, আমি বলবো যে অ্যাকচুয়ালি কনজারভেটিভ গভর্নমেন্টের সময় এটা, যে আমরা যে জিনিসটা আমরা যেটা বলি যে ফরেন ইনভেস্টমেন্ট, যেটা আগে এইডের জন্য ছিল, সেই মানিটাকে এখন দেয়া হচ্ছে ফর ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এই জিনিসটা একটা পলিটিক্যাল ডিসিশন, এবং এখন পর্যন্ত আমি যেটা দেখেছি যে দিস ইজ এ প্রোগ্রাম হুইচ ইজ দেয়ার উইথ দ্য কনজারভেটিভ পার্টি। এখন পোস্ট ব্রেক্সিট টাইমে গিয়ে এই ইনভেস্টমেন্টটা ইন রিসার্চ অ্যান্ড ইনোভেশন থাকবে কিনা,
সেটা একটা প্রশ্ন। এবং আমার এক্সপেকটেশন হবে যে যেহেতু আপনি যেটা বললেন যে ইউকে অলওয়েজ যে রিসার্চ এবং ইনোভেশনে একটা লিডিং রোল গ্লোবালি প্লে করতে চায়, তো সেইটা যদি কন্টিনিউ করতে হয়, আমার মনে হয় যে এই প্রোগ্রামগুলো যেটা অলরেডি আছে, এস্টাবলিশ একটা প্রোগ্রাম আছে, সেটাকে যদি ক্যারি ওভার করা যায় এবং কন্টিনিউ করা যায়, দেন ইট উইল বি অ্যান এক্সিলেন্ট নিউজ ফর কান্ট্রিজ লাইক বাংলাদেশ, বাট অ্যাট দ্য সেম টাইম ইউকে অ্যাজ ওয়েল। তো একটা প্রোগ্রাম অলরেডি আছে এবং সেটা দ্যাট ইজ ওপেন ফর অল ফিল্ডস, জাস্ট ফর ইনফরমেশন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, আপনি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এক্সপার্ট অ্যান্ড ফর্মার একাডেমিক সিনিয়র একাডেমিক রেজিস্ট্রার অফ রয়্যাল কলেজ অফ আর্ট। আপনি বলছিলেন আগের সেগমেন্টে যে ব্রিটেন বাংলাদেশে কি কি এরিয়াতে এক্সপ্লোর করতে পারে, ভাইস ভার্সা বাংলাদেশের কি কি প্রোডাক্ট বা সার্ভিস আপনার মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশের বিজনেসম্যান বা ইনভেস্টর যারা আছে তারা ব্রিটেনে দে শুড অ্যাক্টিভলি পারসিউ ব্রিটিশ পিপল টু বাই দোজ প্রোডাক্ট, এরকম কি কি প্রোডাক্ট বা সার্ভিস আপনার কাছে মনে হয় আছে? থ্যাংক ইউ। বাংলাদেশের কয়েকটি সেক্টর খুবই বুমিং, আপনি জানেন, যেমন তৈরি পোশাক শিল্পটা, যেটা নিয়ে বাংলাদেশ প্রাউড করতে পারে। এবং আমি মনে করি ব্রেক্সিটের পরে বাংলাদেশ যদি ভালো একটা ডিল স্ট্রাইক করতে পারে উইথ ইউকে, বর্তমানে তারা ইউএসএ তে সবচেয়ে বেশি এক্সপোর্ট করতেছে, সেটা ইউরোপে জার্মানিতে হচ্ছে এবং সেকেন্ডে হচ্ছে ইউকেতে। আমি মনে করি এটা বাংলাদেশ ভালো করে যদি এটা ডিল স্ট্রাইক করতে পারে তাহলে এটা হবে নাম্বার 1 অপরচুনিটি ফর বাংলাদেশ। সাথে সাথে আপনি আলাপ করতেছিলেন যেটা এই ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের জন্য যে বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য ভালনারেবল কান্ট্রি, আপনি জানেন। এবং আফটার ইউএসএ পুলড আউট অফ দ্য প্যারিস ক্লাইমেট চেঞ্জ এগ্রিমেন্ট, ইউকে অ্যাকচুয়ালি লিডিং। সো বাংলাদেশের জন্য এটা আরেকটা চান্স এখানে, যে বাংলাদেশ যদি ইউকে কে মোর এই ডিল হোক, যে কোনো ধরনের ডিলই হোক, ইউকে কে যদি পারসিউ করতে পারে তাহলে স্ট্রেংথ করতে পারে, তাহলে এখান থেকে হিউজ একটা বেনিফিট পাবে বাংলাদেশ। তারপর হচ্ছে বাংলাদেশে তৈরি পোশাক শিল্প ছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন আপনার জুট প্রোডাক্ট আছে, সাস্টেনেবল প্রোডাক্ট, লেদার প্রোডাক্ট যেগুলো সাস্টেনেবল আছে, এগুলার হিউজ মার্কেট এখানে আছে। এন্ড ওভারঅল অ্যাকচুয়ালি আপনি জানেন বাংলাদেশে এই ইউকে তে যে শর্টেজ আছে, স্কিল পিপলের যে শর্টেজ, বাংলাদেশ এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফর এক্সাম্পল, আমাদের পপুলেশনের প্রায় 25% হচ্ছে স্টুডেন্ট ইয়াং ইন বাংলাদেশ। দিস স্টুডেন্টের একটা উল্লেখযোগ্য অংশ এখানে আসতে পারে, মোর লাইক এ নলেজ ট্রান্সফার। এখানে তারা হায়ার এডুকেশন নিতে পারে, যেটা বাংলাদেশের জন্য ভালো হবে। তারপর বাংলাদেশে যে স্কিলড লেবার ফোর্স আছে, ইউকে লেবার ফোর্স যেখানে শর্টেজ আছে, সেখানে তারা এগুলো ফিল করতে পারে। দেয়ার আর হিউজ ন্যাশনাল হেলথ সার্ভিস এবং আরো অন্যান্য সেক্টরে অনেক ক্ষেত্রে হতে পারে বিভিন্ন সেটা, সেক্টর, অনেক ক্ষেত্রে হতে পারে সেটা। তো আসলে হচ্ছে সবকিছুই হচ্ছে ডিলের উপর। সো আমি মনে করি যে বাংলাদেশ শুড প্রিপেয়ার ইটসেলফ, ব্রিটেন প্রিপেয়ার্ড, এবং ব্রিটেন অ্যান্ড বাংলাদেশ অলওয়েজ হ্যাড এ গুড রিলেশন ইন পাস্ট। সো এটা দ্যাট ডিল শুড ওয়ার্ক ফর বোথ কান্ট্রিজ। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ বেশা শরীফ হায়দার। আমি যদি আপনার কাছে ফেরত আসি, ওয়ান্স এগেন ইমিগ্রেশন ইজ এ বিগ ম্যাটার, বিগ কনসার্ন। আমরা জানি যে পোস্টারি ওয়ার্ক ভিসা ফেরত আসছে আগামী বছর, গভর্নমেন্ট অলরেডি সেটা নিয়ে কিন্তু ডিক্লেয়ার করেছে, সামার থেকে ফেরত আসছে। পোস্টারি ওয়ার্ক ভিসা ছাড়াও কি কি অপরচুনিটি হতে পারে? জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলছিল যে বাংলাদেশে যে হাই স্কিল একটা ওয়ার্কফোর্স আছে এবং ব্রিটেনে যে একটা আপনার লেবার একটা শর্টেজ আছে, সেই সব হাই স্কিল সেক্টরগুলোতে বাংলাদেশ কিভাবে সেগুলো ফুলফিল করতে পারে, এবং ব্রিটেন কি এইরকম পোস্টারি ওয়ার্ক ভিসার মতন আরও বিভিন্ন ধরনের ভিসা স্কিম চালু করবে কিনা, সো দ্যাট তারা ফাস্ট ট্র্যাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, লয়ার বা যেই সেক্টরে গ্যাপ আছে, স্কিল গ্যাপ আছে, সেটা ফুলফিল করতে পারে? আপনার কাছে কি মনে হয়? আমি অলরেডি ফার্স্ট সেগমেন্টে বলেছি যে গভর্নমেন্ট ব্রেক্সিটকে ট্যাকেল করার জন্য দুইটা স্কিম লঞ্চ করেছে। একটা হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক, আসলে এটার নাম হচ্ছে গ্র্যাজুয়েট স্কিম এখন করেছে, আর একটা হচ্ছে স্কিল মাইগ্রেন্ট ওয়ার্ক। নাও স্কিল মাইগ্রেন্ট ওয়ার্কটাই মেইনলি সব কিছুকে কাভার করার জন্য ওরা করেছে, যেখানে ওরা বলতেছে যে লেভেল 3 থেকে শুরু করে লেভেল 6 পর্যন্ত, মানে স্টার্টিং ফ্রম লোয়ার লেভেল টু হায়ার লেভেল, সব ধরনের পিপলকে এই স্কিল মাইগ্রেন্ট ওয়ার্কারের আন্ডারে যেন রিক্রুট করা যায়, আনা যায়। এখন এই দুইটা ছাড়াও আরো নতুন স্কিম হয়তো আসবে,
বাট এই মুহূর্তে গভর্নমেন্ট কোনো কিছু অ্যানাউন্স করে নাই, কারণ অনেক কিছুই আমি শিওর যে আপনারাও জানেন যে ব্রেক্সিটের ব্যাপারে মেনি থিংস আর আনসার্টেন। আমরা এখনো জানি না যে ডিলে এখনো ব্রেক্সিট হচ্ছে negotiation কিনা, চলছে। আনডিলে ব্রেক্সিট হচ্ছে কিনা, এটা এক্সটেন্ড হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, সো এই জিনিসগুলো যখন সার্টেন হবে তখন হয়তো গভর্নমেন্ট দেখবে যে তাদের আসলে কত লোক দরকার, কোন সেক্টরে দরকার, সেটার উপর বেস করে নতুন স্কিম আসতেই পারে। যেমন 2014 এর আগে টিয়ার 1 এন্টারপ্রেনার নামে একটা স্কিম ছিল, যেটা পরে তারা স্টার্টআপ অ্যান্ড ইনোভেটিভ ভিসা নামে এনেছে এখন, বাট সেটা এখন খুব রেস্ট্রিক্টেড মোডে আছে। Right. সো গভর্নমেন্ট অবভিয়াসলি নট অনলি ব্রেক্সিট, পোস্ট করোনা কালীন সময় কিন্তু ফাইন্যান্সিয়াল বুমিং এর জন্য দে উইল লুক ফর স্কোপ, যার মাধ্যমে ইউকে তে ইনভেস্টমেন্ট আসবে, বিজনেস আসবে। সো তখন অবভিয়াসলি তারা নতুন বিজনেস রুট, ইনভেস্টমেন্ট রুট আরো ফ্লেক্সিবল ভাবে ওপেন করবে, যেখানে বাংলাদেশ, মিডল ইস্ট, যে কোনো দেশের লোকজন যেন টাকা আনতে পারে, এই দেশে ব্যবসা করতে পারে এবং সেখানে এমপ্লয়াবিলিটি গ্রো আপ হইতে পারে। সো যেটা করতে হবে যে উই হ্যাভ টু কিপ আওয়ার আইজ ওপেন যে কি হতে যাচ্ছে। কিছু জিনিস আমার মনে হয় বলে, আর গ্র্যাজুয়েট স্কিম যেটা করেছে এখন, সেটাও কিন্তু এখন অনেক ফ্লেক্সিবল ইন টার্মস অফ দ্যাট, হচ্ছে যে যারা আগে চলে আসছে তারা যদি জাস্ট গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে 2021 সামারে, তারাও কিন্তু এটার জন্য এলিজিবল হবে। এবং 2 বছরের জন্য তারা ভিসা পাবে এবং 2 বছর তারা যে কোনো সেগমেন্টে কাজ করতে পারে। তো এখানে আরেকটা অপরচুনিটি আসতেছে যে এখান থেকে তারা কিন্তু স্কিল মাইগ্রেশন রুটে মার্চ করতে পারে। Right, সো এই 2 বছরের ভিতর যদি তারা একটা স্পন্সর কাজ জোগাড় করতে পারে, সেখানে তারা মাইগ্রেট করতে পারে। চাকরি যদি পায় স্ট্যান্ডার্ড, এবং সেই থ্রেশহোল্ডটাকেও কিন্তু গভর্নমেন্ট নামিয়ে দিয়েছে। আগে যেটা 30,000 ছিল, এখন সেটা 25,000 হয়েছে, এবং কিছু কিছু সেক্টরে এটা 20,000 পর্যন্ত যেতে পারে। রাইট রাইট, ঠিক আছে। প্লাস যারা পিএইচডি করবে তাদের জন্য কিন্তু এই গ্র্যাজুয়েট স্কিমটা 3 বছরের করে দিয়েছে, 2 বছর না। সো দেয়ার আর মোর ফ্লেক্সিবিলিটি কামিং, আমাদের আইজ ওপেন রাখতে হবে। রাইট, অ্যাবসলিউটলি। আমরা জানি এর আগে কিন্তু পার্টিকুলারলি আপনার যখন ব্যাংকিং সেক্টরের একটা রিসেশন শুরু হলো 2008-9 সালে, তখন কিন্তু বিভিন্ন সেক্টরে কিন্তু অনেক অ্যাবিউজও আমরা দেখেছি, যেটার কারণে কিন্তু গভর্নমেন্ট পরে এগুলো ক্লোজ করেছে, যে ফ্লাড গেটের মতন আবার ওপেন করে দেবে জাস্ট বিকজ অফ দেয়ার ইকোনমিক ভালনারেবিলিটি। আমার মনে হয় যে এই মিস্টেকটা করবে না, এবং আপনার যেসব লুপ হোলগুলো আছে সেগুলো হয়তো বা গভর্নমেন্ট আপনার সেগুলো এই লুপ হোলগুলো চেষ্টা করছে যে গ্যাপগুলো ক্লোজ করার জন্য, যেন এটা অ্যাবিউজ না করতে পারে। যারা জেনুইন তাদের জন্য হয়তো বা অপরচুনিটিগুলো দেয়ার উইল বি ফার্দার অপরচুনিটি। আপনি কি মনে করেন? এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আসলে এই সেপ্টেম্বর থেকে গভর্নমেন্ট যখন এই স্কিমগুলো লঞ্চ করতে শুরু করেছে, তখন থেকে কিন্তু আমরা যদি সোশ্যাল মিডিয়া দেখি, এমনকি মানে মেইন স্ট্রিম মিডিয়া, অনেকেই বলতেছে যে ইউকেতে ফ্লাড গেট ওপেন হয়ে গেছে, হাজার হাজার মানুষ নেবে। ডোন্ট বিলিভ ইন দিস, মানে জাস্ট রিউমার আমি বলবো, কারণ আলটিমেটলি দেয়ার ইজ থ্রেশহোল্ড। অনেকে বলতেছে আইএলটিএস ছাড়া চলে আসবে, ইংলিশ না জানলেও হবে, এটা কিন্তু না। আপনি একজন ইংলিশ দেশে আসবেন, ইফ ইউ ডোন্ট নো ইংলিশ, আপনি এখানে কিভাবে কাজ করবেন, কিভাবে পড়াশোনা করবেন? স্কিল মাইগ্রেশন রুটে ক্লিয়ারলি বলা আছে যে দে হ্যাভ টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। স্টুডেন্ট রুট ফ্লেক্সিবল করা হয়েছে, বলা হচ্ছে যে এখন আর আইএলটিএস লাগে না, সেটাও কিন্তু রংলি ইন্টারপ্রেট করা হচ্ছে। কারণ আগে আইএলটিএসটা মাঝখানে ম্যান্ডেটরি ছিল, কিন্তু ওখানেও কিন্তু একটা এক্সেপশন ছিল যে ইউনিভার্সিটিগুলি, যারা হায়ার এডুকেশন ইনস্টিটিউট, তারা বলতে পারে যে স্টুডেন্টটা ইংলিশে ক্যাপেবল, তারা আসতে পারবে। সেম জিনিসটাই কিন্তু এখনো আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই ব্যাপারে আপনার সাথে আরো ডিটেল আলাপ করব। আমরা একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটার্সে আমরা আলাপ করছি পোস্ট ব্রেক্সিট ব্রিটেন এবং বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় হওয়ার সুযোগ আছে কিনা, এবং কোন কোন সেক্টরে সেই সম্পর্কটা আরো সুদৃঢ় হতে পারে। কমিউনিটি ম্যাটার্সে আজকে আমরা কথা বলছি পোস্ট ব্রেক্সিট ব্রিটেন এবং বাংলাদেশের সম্পর্ক আরো কি সুদৃঢ় হবে কিনা, যদি সুদৃঢ় হয় তাহলে কোন কোন সেক্টরে এই সম্পর্কটা আরো এনহ্যান্স হতে পারে, তা নিয়ে আমরা কথা বলছি। এবং এই টপিকে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ক্যামব্রিজ ইউনিভার্সিটির সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড একাডেমিক ডক্টর রাজীব চৌধুরী। আমাদের সাথে আরও উপস্থিত আছেন সিনিয়র লয়ার বোথ ইন ইউকে অ্যান্ড অলসো ইন বাংলাদেশ, ব্যারিস্টার শরীফ হায়দার। আমার হাতের বাম পাশে উপস্থিত আছেন রয়্যাল কলেজ অফ আর্টের ফর্মার সিনিয়র একাডেমিক রেজিস্ট্রার এবং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এক্সপার্ট মোহাম্মদ আব্দুল ওদুদ। আপনাদের তিনজনকে আবারও ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, আমাদের সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করতে পারেন, আমাদের ফোন নাম্বারে কল করতে পারেন, তাছাড়াও আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। অ্যাজ অলওয়েজ উই অ্যাপ্রিশিয়েট ইউর কনস্ট্রাকটিভ ফিডব্যাক। সময় সংক্ষেপের কারণে হয়তো অনেক সময় আনসার করা সম্ভব হয় না, বাট আমরা কিন্তু টাইম টু টাইম চেষ্টা করি আমাদের কমিউনিটির ইম্পর্টেন্ট টপিক, ইভেন্ট, এসব নিয়ে কথা বলার জন্য। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা এই টপিকে কথা বলছি। আমরা জানি আমরা একটা গ্লোবাল
একটা ক্রাইসিসের মাঝে আছি, করোনা ভাইরাস প্যান্ডেমিকের মাঝে আমরা সময় কাটাচ্ছি। হাউএভার ব্রেক্সিট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু। পোস্ট ব্রেক্সিট ব্রিটেনের সাথে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্পর্ক, পার্টিকুলারলি বাংলাদেশের কি সম্পর্ক হবে তা নিয়ে কিন্তু আপনারা অনেকেই চিন্তা ভাবনা করেন, পার্টিকুলারলি যারা পলিসি মেকিংয়ে আছে, যারা ইনভেস্টর আছে, যারা বিজনেসম্যান আছে, তারা কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাক্টিভলি তারা ওইসব অপরচুনিটিগুলো পার্সিউ করার চেষ্টা করেন। এই জন্যই আজকে আমরা এই টপিকে কথা বলছি। আমি প্রথমেই ব্যারিস্টার শরীফ হায়দার, আমি আপনার কাছে চলে আসব। আপনি বলছিলেন যে বর্তমানে গভর্নমেন্ট জেনুইন যারা আছে তাদের জন্য রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কিছুটা ফ্লেক্সিবল করছে। হাউএভার এই যে ফ্লাড গেট বা অ্যাবিউজ, এই যে লুপহোলগুলো ছিল আগে, সেগুলো কিন্তু গভর্নমেন্ট অলরেডি ক্লোজ করেছে এবং সেইগুলো আবার শিথিল করার কোনো সুযোগ নেই। অনেক সময় সোশ্যাল মিডিয়া বা বিভিন্নভাবে লোকজন কিন্তু দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়ে তারা ব্রেন ওয়াশড হয়। আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের খুবই কেয়ারফুল হতে হবে, কারণ এক শ্রেণীর মানুষ আছে যারা আসলে এই ধরনের টাইমকে ইউজ করে, মানে এই যে টাইম এবং গভর্নমেন্টের পলিসি এটাকে ইউজ করে তারা তাদের ওন ফাইন্যান্সিয়াল গেইনের চেষ্টা করে। সো সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করে যে ফ্লাড গেট ওপেন, আপনি অ্যাপ্লাই করেন, আমাকে টাকা দেন, আমি আপনাকে স্পন্সরশিপ এনে দেবো। এটা কিন্তু আসলে এভাবে হবে না, সম্ভব না। কারণ স্কিল মাইগ্রেশন রুট যেটা করেছে সেটা ক্লিয়ারলি বলা আছে যে যারাই অ্যাপ্লাই করবে তাদের পয়েন্ট সিকিউর করতে হলে স্পন্সর্ড হইতে হবে, এবং স্পন্সর্ড সেই কোম্পানি করতে পারবে যার স্পন্সরশিপ লাইসেন্স আছে, এবং লাইসেন্সটা কিন্তু আগের টিয়ার 2 রুটের লাইসেন্সিং এর সেম রিকোয়ারমেন্টই এখনো আছে। সো যে কোনো কোম্পানি, একটা বুচার শপ বা গ্রোসারি শপ একজনকে স্পন্সর এখনো করার মতো ক্যাপাবিলিটি আসে নাই বা পারবেও না। সো আমাদেরকে খুব কেয়ারফুল হতে হবে যে আমরা, এবং কোন লেভেলে সে কাজ করবে সেটাও কিন্তু রিলেভেন্ট, তার স্কিল কি সেটাও রিলেভেন্ট, সে কি স্যালারি পাবে সেটাও রিলেভেন্ট, ইংলিশ প্রফিসিয়েন্সি আছে কিনা সেটাও রিলেভেন্ট। সো এগুলি সবকিছু চেক করে তারপরেই অ্যাপ্লাই করতে হবে। এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি যেখানে অ্যাপ্লাই করতেছি সেটা একটা জেনুইন স্পন্সরের আন্ডারে কিনা, জেনুইন একটা জব পাচ্ছি কিনা, তারপর অ্যাপ্লাই করতে হবে। সেম কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে, ওখানেও কিন্তু একটা রিউমার চলে গেছে যে হ্যাঁ স্টুডেন্ট ফ্লেক্সিবল হয়ে গেছে, সবাই অ্যাপ্লাই করো, এসে যাও। এসে গেলে কিন্তু হবে না। আগে আমরা জানি যে দেয়ার ওয়াজ মানে লট অফ কলেজ টিউশন ফি অনেক কম ছিল, পড়াশোনার রেস্ট্রিকশন ছিল না বা সার্ভিলেন্স ছিল না। এটা সেই যুগ কিন্তু শেষ হয়ে গেছে। এখন কিন্তু ইউনিভার্সিটিতে এসে পড়তে হবে, অনেক টাকা টিউশন ফি দিতে হবে, কোর্স কমপ্লিট করতে হবে, এবং অ্যাডমিশন ভিসা প্রত্যেকটা সেক্টরে কিন্তু রিগোরাস চেক এন্ড ব্যালেন্স আছে। এবং অনেক হাই। শুধু তাই না, আসার পর কিন্তু ইউনিভার্সিটিতে ক্লাস না করলে বা একাডেমিক প্রোগ্রেশন না থাকলে সে কিন্তু স্টুডেন্ট হিসেবে কন্টিনিউ করতে পারবে না। আমি এরকম স্টুডেন্ট দেখেছি 3 মাস পরেই তার ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সো এবং যখন সেই কোর্সটা কমপ্লিট করবে তখন সে ওই পিএসডব্লিউ রুটে যেতে পারবে, দেন পিএসডব্লিউ থেকে স্কিল মাইগ্রেশনে যেতে পারবে। সো সব জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্স আছে, যেখানে যারা অ্যাপ্লাই করবে তাদের কোয়ালিটি, স্পন্সরদের কোয়ালিটি এবং সবকিছু চেক করেই হবে। এটা ফ্ল্যাট গেট না, তবে অবভিয়াসলি যেখানে কোয়ালিটি আছে সেখানে অপরচুনিটিও আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, আমি যদি আপনার কাছে ফেরত আসি, আপনি যদি বলতেন যে আমরা জানি যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যারা ব্রিটেনে ছিল বাংলাদেশিরা, তারা কিন্তু অ্যাক্টিভলি ক্যাম্পেইন করেছে, তারা হাইড পার্কে গিয়ে মিছিল পর্যন্ত করেছে, ট্রাফালগার স্কোয়ারে তারা বড় ধরনের ডেমনস্ট্রেশনের অ্যারেঞ্জ করেছে। বাংলাদেশের ডেভেলপমেন্টে কিন্তু কন্টিনিউয়াসলি যারা ইউকেতে আছে বাংলাদেশিরা তারা কিন্তু অবদান রেখে যাচ্ছে। হাউএভার শুধু ফিনান্সিয়াল অবদান রাখলে হবে না, বাংলাদেশের ডেভেলপমেন্টে কিন্তু অন্যান্য আরো সেক্টরে সোশিও ইকোনমিক নলেজ ডেভেলপমেন্টে কিন্তু তাদের একটা বড় ভূমিকা রাখা উচিত। আপনি এই ব্যাপারে কি মনে করেন? ধন্যবাদ। আপনি জানেন যে এখানে প্রায় 300 to 400,000 বাংলাদেশি আমাদের ইউকেতে আছেন, এবং এদের বাংলাদেশকে তারা মেইনলি কন্ট্রিবিউট করতেছে কিভাবে? সেন্ডিং রেমিটেন্স। এটা আমাদের, আপনি যেটা বললেন, ওই আমাদের দেশ স্বাধীন হবার পর থেকেই করে যাচ্ছি। বাট এখন 21শ শতাব্দীতে আমরা এখন আমাদের দেশের জন্য দরকার হচ্ছে স্মার্ট ইনভেস্টমেন্ট, যেসব ইনভেস্টমেন্টে লং টার্ম আউটপুট আসবে, যেখান থেকে আমার ফ্যামিলি শুধু মানে উপকৃত হবে না, আমার কমিউনিটি এজ এ হোল সোসাইটি বেনিফিটেড হবে। যেমন আমাদের এখানে যারা আছেন, যারা ইনভেস্ট করেন বাংলাদেশে, তাদের একটা ধারণা হচ্ছে বাংলাদেশে গিয়ে দেখবেন তারা রিয়েল এস্টেটে চলে যান। বাংলাদেশ একটা ছোট্ট কান্ট্রি, এখানে ল্যান্ডের এই অপ্রতুলতা আছে এখানে।
তো আমি গিয়ে যদি কয়েক বিঘা জায়গা কিনে নিলাম এবং এখানে একটা রিয়েল এস্টেট করলাম, এগুলো হয়তো আমাকে টেম্পোরারি কি করবে, হ্যাঁ দেয়ার আর সাম বেনিফিটস ফর দ্য পিপল অফ বাংলাদেশ অ্যাজ ওয়েল, বাট আমরা যদি লং টার্ম বেনিফিটের জন্য আমি আমাদের এই যুক্তরাজ্যে যারা বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশে আছেন তাদেরকে স্মার্ট ইনভেস্টমেন্ট বলতে আমি ওগুলোই বোঝাচ্ছি। যেমন একটু আগে যেটা বলতেছিলাম আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে, বাংলাদেশ উড বি এ ভেরি ভেরি ভালনারেবল কান্ট্রি, এখানে আমরা হিউজ অপরচুনিটি আছে। যেমন গ্রেট ব্রিটেন এখানে বাংলাদেশে অলরেডি অনেক কিছু এক্সপোর্ট করতেছে রিলেটেড টু এনার্জি সেক্টর। ব্রিটিশ বাংলাদেশে এনার্জি সেক্টরে ইনভেস্ট করতে পারে, পার্টিকুলারলি রিনিউয়েবল এনার্জিতে। তারপর বাংলাদেশ প্রাউড অফ ইটস গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেখানে যেতে পারে। সেখানে কি হবে, আমাদের জব ক্রিয়েট হবে, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ উইমেন্স এখানে কাজ করতেছে পার্টিকুলারলি, এবং লো স্কিল ওয়ার্কাররা। সো একটা বড় একটা অংশকে আপনি আপনার এই এমপ্লয়মেন্টে নিয়ে আসতে পারতেছেন। তারপর আরো কিছু সেক্টর আছে, যেমন আপনি ট্যুরিজম, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা আরেকটু এক্সপ্লোর করা যায়। সো ব্রিটিশ বাংলাদেশে যারা বাংলাদেশে ইনভেস্ট করতেছেন, সো ট্রেডিশনাল ইনভেস্টররা একটু চেঞ্জ হতে হবে। উই আর ইন এ ডিফারেন্ট ওয়ার্ল্ড নাও। এখান থেকে রিটার্ন আসতে হলে উই হ্যাভ টু ইনভেস্ট ইন এ স্মার্ট ওয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর রাজীব চৌধুরী, আমি যদি আপনার কাছে ফেরত আসি, আমরা জানি যে বাংলাদেশে কিন্তু অনেক কিছু ডেভেলপড হচ্ছে, হাউএভার সিভিক এঙ্গেজমেন্ট যেটা পার্টিকুলারলি ইন টার্মস অফ ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, থিঙ্ক ট্যাঙ্ক, এই জিনিসগুলোর কিন্তু খুবই অভাব। আপনি কি মনে করেন? আপনি একজন সিনিয়র সায়েন্টিস্ট, আপনি একজন সিনিয়র একাডেমিক এবং পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল রেপুটেড প্রেস্টিজিয়াস অর্গানাইজেশনের সাথে আপনি সম্পৃক্ত আছেন। আপনার কি অ্যাডভাইস থাকবে বাংলাদেশের গভর্নমেন্টের প্রতি, বা বাংলাদেশের যারা বাংলাদেশে একাডেমিক আছে, বা বাংলাদেশের যারা আপার সিভিল সোসাইটি আছে তাদের প্রতি, ক্যাপাবল সিভিল সোসাইটি আছে তাদের প্রতি আপনার কি রেকমেন্ডেশন থাকবে? আমার মনে হয় যে সিভিক সোসাইটি বাংলাদেশে যথেষ্ট আছে এবং তারা নিজেদের মধ্যে ইন্টারাকশনও করছেন। আমি আমার ফিল্ড যদি বলি, যে হেলথ জেনারেলি, আমরা এই কোভিড-19 এর সময় দেখেছি যে যথেষ্ট ডায়ালগ হয়েছে বিটুইন ডিফারেন্ট ইনস্টিটিউশনস, বিটুইন ডিফারেন্ট অর্গানাইজেশনস, বিটুইন ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস। এখন প্রশ্নটা হলো যে এই সিভিক সোসাইটির যে ডায়ালগ গুলো হয়, যে ক্রস সোসাইটি বা ক্রস ইনস্টিটিউশন বা ক্রস ইন্ডিভিজুয়াল যে ডিসকাশন গুলো হচ্ছে, আমরা দেখি যে বাংলাদেশের টিভি খুললেই আপনি অনেক টক শো দেখবেন যে লোকজন তাদের খুব ইম্পর্টেন্ট ওপিনিয়ন এক্সপ্রেস করছেন। কিন্তু এই জিনিসগুলো আলটিমেটলি আমাদের পলিসিতে কোনো ইম্প্যাক্ট করছে কিনা, আমার মনে হয় সেটাই হলো হয়তো আমাদের মূল দেখার বিষয়, যে সেখানে কোনো ডিসকানেক্ট আছে কিনা। আমাদের আমি যদি বাংলাদেশের মেডিকেল রিসার্চ বা মেডিকেল এক্সপার্টিসের কথা বলি, বাংলাদেশে যথেষ্ট আছে সেই জিনিসগুলো। এখন সেই আমরা যেটাকে বলি মানে ভয়েস অফ রিজন যেটা, তো সেই জিনিসটা আলটিমেটলি আমরা নিচ্ছি কিনা, আমাদের পলিসিতে আমরা কনসিডার করছি কিনা। শুধু বাংলাদেশি যারা বাংলাদেশে ভালো এক্সপার্ট আছেন বা সিভিক সোসাইটি যারা আছে তাদের কথা আমি বলছি না, বাংলাদেশি যারা বাইরে আছেন তারাও বাংলাদেশকে নিয়ে চিন্তা করছেন। তো এখন সেই ওপিনিয়ন গুলো বা সেই জিনিসগুলো আলটিমেটলি আমরা কনসিডার করছি কিনা, তো সেই জিনিসটা একটা হয়তো ডিসকানেক্ট আছে। হয়তো আমাদেরকে এই জিনিসটা আরেকটু কনসিডার করতে হবে ইন ফিউচার, যে আমরা কিভাবে আমাদের যে এক্সপার্টিস, আমাদের যে সিভিক সোসাইটি গুলো আছে সেগুলোকে আরো কিভাবে ইনক্লুড করতে পারি, আরো একটু ইনক্লুসিভ আমরা কিভাবে করতে পারি, যাতে করে আমাদের বিভিন্ন ক্ষেত্রে রেসপন্স গুলো আরেকটু বেটার হয়। তো সেই জিনিসটা আমার মনে হয় আরেকটু যদি রিকানেক্ট করা যায়, আই থিংক ইট উইল বি এক্সেলেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। বেশা শরীফ হায়দার, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আমরা প্রায় দেখি ব্রিটেনে, আমরা জানি কারি ইন্ডাস্ট্রি কিন্তু একটা বড় ইন্ডাস্ট্রি, এবং যুক্তরাজ্যে বাংলাদেশি যারা আছে তারা কিন্তু এই সেক্টরে খুবই ভালো করেছেন। উই আর ভেরি প্রাউড অফ দেম। কিন্তু আমরা সবসময় কারি ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন ক্যাম্পেইনের কথা শুনি। যুক্তরাজ্যের যে স্কিল ওয়ার্কফোর্সের যে একটা গ্যাপ আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, ব্যারিস্টার, একাডেমিক, আরও বিভিন্ন সেক্টরে, তাদের জন্য ভালো অপরচুনিটি ক্রিয়েট করার জন্য ক্যাম্পেইন আমরা কেন দেখি না, বা এইখানে বাংলাদেশ গভর্নমেন্ট কিভাবে অ্যাক্টিভলি একটা রোল প্লে করতে পারে? বেসিক্যালি স্কিলড সেক্টরে, স্পেশালি মেডিকেল সেক্টরে যে ডক্টর রাজীব সাহেব ছিলেন, এখানে কিন্তু বিশাল একটা ভ্যাকুয়াম আছে, এবং এই ভ্যাকুয়ামটা মোস্টলি ফিল্ড বাই ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, পাকিস্তানি। বাংলাদেশি ডাক্তার নার্সরাও আছে, বাট কম, ভেরি লিমিটেড। এই ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট অবভিয়াসলি, বাংলাদেশে রিসেন্ট এই যে অনেক মেডিকেল কলেজ হয়েছে, অনেক মেডিকেল গ্র্যাজুয়েট আছে, সো যেটা করা উচিত বাংলাদেশের অবশ্যই গভর্নমেন্ট চ্যানেলে ইউকের সাথে যোগাযোগ করা উচিত, যে তারাও এনএইচএস কে নার্স সাপ্লাই করতে চায় বা ডাক্তার সাপ্লাই করতে চায়, অন্যান্য প্রফেশনালদেরও
প্রতিটা দেশেরই, এই দেশেরও একটা প্রফেশনাল বডি আছে, বাংলাদেশেরও একটা প্রফেশনাল বডি আছে, সো এগুলি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট দে হ্যাভ টু ট্রাই ইট। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর রাজীব চৌধুরী। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আপনার কাছে প্রশ্ন। আমরা জানি যে ভ্যাকসিন কিন্তু পারফর্মিং ভেরি ওয়েল, 90% রোগীর পজিটিভ রেসপন্স আসছে। করোনা ভাইরাসের ভ্যাকসিনটা যদি আমরা বাজারে আসে, এটার মনোপলিটা কি শুধু ধনী দেশগুলো কন্ট্রোল করবে, নাকি গরিব দেশগুলো, আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলো, তাদেরও অ্যাক্সেস থাকা উচিত? ডু ইউ থিঙ্ক ইট শুড বি মেড অ্যাজ এ কমন গুড ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড? আপনি এই ব্যাপারে কি মনে করেন? আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। জি, অফ কোর্স, আমার মনে হয় দ্যাট ইজ দ্য ড্রিম, যে ইট উইল বি এ কমন গুড, বাট ওয়েদার দ্যাট উইল বি এ রিয়েলিটি সেটা একটা ব্যাপার। তো এখন WHO একটা ফ্রেমওয়ার্ক অলরেডি আছে যেটাকে কোভ্যাক্স বলছে। এটা একটা ফেয়ার অ্যালোকেশন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন, যেখানে মানে এনি কান্ট্রি ইফ ইট বিকামস এ মেম্বার অফ ইট, তারা ইরেসপেক্টিভ অফ দ্য ইকোনমিক ব্যাকগ্রাউন্ড 20% অফ দেয়ার পপুলেশন তারা কিন্তু ভ্যাকসিনটা প্রথমে পেয়ে যাবেন এখন এই ফ্রেমওয়ার্কের আন্ডারে, এবং তার মধ্যে এল্ডারলি, অন্যান্য ভালনারেবল পপুলেশন, ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার, তারা অগ্রাধিকার পাবেন। তো সেটাতে কিন্তু বাংলাদেশ ইজ এ মেম্বার, আমি যতটুকু জানি বাংলাদেশ হ্যাজ সাইনড আপ। তো সেইটা একটা অলরেডি একটা ফ্রেমওয়ার্ক সেভাবে আছে, যাতে করে স্বল্প উন্নত দেশগুলো যেন ভ্যাকসিনে অ্যাক্সেসটা পান। এখন ভ্যাকসিনে অ্যাক্সেস পাওয়ার পরে সেটা ডিস্ট্রিবিউট কিভাবে করতে হবে সেই জিনিসটা ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট কোয়েশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আদারওয়াইজ উই কুড কন্টিনিউ দিস কনভারসেশন ফর many more hours. Thank you. I really enjoyed our conversation and look forward to talk to you very soon. সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটার্সে আমরা কথা বলছিলাম পোস্ট ব্রেক্সিট ব্রিটেন এবং বাংলাদেশের সম্পর্ক কি আরো সুদৃঢ় হবে কিনা, আর যদি সুদৃঢ় হয় কোন কোন সেক্টরে দুই দেশেরই সম্ভাবনা আছে তা নিয়ে আমরা কথা বলছিলাম। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। করোনা ভাইরাস প্যান্ডেমিকের মাঝে কিন্তু সেকেন্ড লকডাউন চলছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, একটু পরপর হাত ধুন, ফেস কভারিং ইউজ করেন, এবং শুধু নিজেদের দিকে লুক আফটার করলে হবে না, আপনার প্রতিবেশী, ফ্যামিলি মেম্বার সবাইকে লুক আফটার করুন। শুধু যুক্তরাজ্যে আপনারা আছেন, ধনী দেশে আছেন, শুধু নিজেদের দিকে খেয়াল রাখলে হবে না, বাংলাদেশের দিকেও খেয়াল রাখতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।